প্রিয় ক্লাস 6 এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 6 এর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 6 এর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য উত্তর হবে ঋগ্বেদ। বর্ণাশ্রম ব্যবস্থার সঙ্গে যুক্ত নয় ব্রাহ্মণ, বৈশ্য, নৃপতি, শূদ্র। নৃপতি। মেগালিথ হলো বড় পাথরের সমাধি। জৈন ধর্মের প্রচারকদের বলা হয় তীর্থঙ্কর। ষোড়শ মহাজনপদ গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। ত্রিপিটক যে ভাষায় রচিত তা হল পালি। শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। গুপ্ত যুগে ব্রাহ্মণ ও ধর্মীয় প্রতিষ্ঠানকে জমিদানকে বলা হতো অগ্রহার প্রথা। রত্নাবলী নাটক রচনা করেন হর্ষবর্ধন। আক্রমণ সফলভাবে রুখে দাঁড়িয়েছিলেন স্কন্দগুপ্ত। দিনার ও সুবর্ণ চালু করেন গুপ্ত শাসকরা। সুশ্রুত সংহিতায় প্রধান যন্ত্র বলা হয় ছুরিকে। শক শাসনের প্রধান বাধা ছিল গুপ্ত শাসকরা। মেগাস্তিনিস দূত ছিলেন সেলুকাসের। 2 দাগে রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা? আর্যভট্ট। মহাভারতের আদি নাম কি? জয় সংহিতা। ইন্তু কি? চীনা পর্যটক সুয়ানচাং ভারতবর্ষকে ইন্তু বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন ইন্তু হলো গরমের দেশ। বুদ্ধচরিত কার লেখা? অশ্বঘোষের। অষ্টাধ্যায়ীর রচয়িতাকে? পাণিনি। ফেরাও কাদের বলা হয়? প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হয়। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে? শ্রীগুপ্ত। প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড়কে কি বলা হতো? মসলিন। মিশরকে নীলনদের কে বলেছে? হেরোডাস। তিনি দেখেন শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। কেরলের ড্যাশের ফলন ছিল বিখ্যাত? গোলমরিচ। মগধ অঞ্চলে ড্যাশ ধানের চাষ বেশি হয়? শালি। বেশিরভাগ মহাজনপদ ড্যাশ নদী উপত্যকায় অবস্থিত? গঙ্গা। প্রাচীন ভারতের একটি বন্দরের নাম হচ্ছে তাম্রলিপ্ত। মহাভারতের রচয়িতা হলেন ব্যাসদেব। আলেকজান্ডার ছিলেন ড্যাশ শাসক? গ্রিক। গৌতম বুদ্ধ জন্মেছিলেন ড্যাশ বঙ্গে? শাক্য। সুদর্শন হ্রদ ড্যাশ নির্মাণ করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। সাতবাহন বংশের প্রথম শাসক? শিমুখ। চারিদিকে রয়েছে সত্য মিথ্যা লেখো যে কোনো 6টি। অজাতশত্রু ছিলেন মগধের রাজা। ঠিক। বৌদ্ধদের 2টি সম্প্রদায় হিনজান ও মহাযান। ঠিক। অগ্রহার ব্যবস্থার ফলে কৃষিকাজ হ্রাস পায়। ভুল। অশোক স্তম্ভ দেখতে চক্করের মতো। ভুল। অস্ত্রশস্ত্রের রচয়িতা আর্যভট্ট। ভুল। রাজা মিনান্দার বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত। ঠিক। ইতিহাস থেকে ইংরাজি পেপার শব্দটি এসেছে। সত্য। 5 দাগে লিখিত প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 8টি। প্রশ্নের মান 2 করে 2 × 8 = 16। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে মহাজনপদের সংখ্যা কটি ছিল? এদেরকে একসঙ্গে কি বলা হতো? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে ভারতীয় উপমহাদেশে মহাজনপদের সংখ্যা ছিল 16টি। এদের একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হতো। জৈন ধর্মের ত্রিরত্ন কি? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। কুষাণ আমলে কি কি দ্রব্য বিদেশে রপ্তানি হতো? কুষাণ আমলে বিদেশে যে সব দ্রব্য রপ্তানি হতো সেগুলির মধ্যে প্রধান ছিল মশলা, রেশম, মণিমুক্তা, হাতির দাঁত, চন্দন কাঠ এবং বিভিন্ন বস্তু সামগ্রী। মেঘদূতম কাব্যের রচয়িতাকে? তার রচিত একটি বিখ্যাত নাটকের নাম। মেঘদূতম কাব্যের রচয়িতা হলেন মহাকবি কালিদাস। তার রচিত একটি বিখ্যাত নাটকের নাম হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। দশমিকের ধারণা প্রথম কে দেন? ব্রহ্মসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে? দশমিকের ধারণা প্রথম দেন আর্যভট্ট। ব্রহ্মসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা হলেন ব্রহ্মগুপ্ত। নীলনদের দান কাকে কেন বলে? গ্রিক ঐতিহাসিক হেরোডাস মিশরকে নীলনদের দান বলেছেন। এই উপমা প্রদানের কারণ হলো নীলনদই একমাত্র জলপথ যা মিশরকে উষ্ণ মরুভূমিতে পরিণত করতে বাধা দিয়েছিল। নীলনদের বন্যায় প্রায় 3 মাস ধরে পলি সঞ্চয়ের ফলে এর উভয় তীর হয়ে উঠেছিল উর্বর ও কৃষি উপযোগী। মিশরে শীতকালে বৃষ্টি না হওয়ায় নীলনদের বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ করে সেই জল সেচের কাজে ব্যবহার করা হয়। নীলনদ সহ মিশরের মানচিত্র নীলনদের মাধ্যমে মিশরের বাণিজ্যিক সমৃদ্ধি সম্ভব হয়েছে। চিত্রিত ধূসরমাটির পাত্রে 2টি বসিয়ে লেখো। এই পাত্রগুলি কুমোরের চাকায় তৈরি করা হয় ও আগুনে পোড়ানো হতো। এই পাত্রগুলির ওপরে ছবি আঁকা হতো এবং রঙও করা হতো। দিগম্বর ও শ্বেতম্বর কাদের বলা হয়? জৈনদের 2টি সম্প্রদায় হলো দিগম্বর ও শ্বেতম্বর। ভদ্রবাবুর নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনরা মহাবীর অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো পোশাক পরতেন না, এজন্য এদের দিগম্বর বলা হয়। অন্যদিকে স্থূলবাদের নেতৃত্বে উত্তর ভারতের জৈনরা সাদা কাপড় পরতেন, এজন্য এদের শ্বেতাম্বর বলা হয়।
দ্বিতীয় নগরায়ণ কবে কোথায় হয়েছিল? প্রাচীন ভারতের হরপ্পা সভ্যতায় যে নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ণ বলা হয়। এর হাজার বছরেরও পরে আবার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী নাগাদ গঙ্গা নদী উপত্যকা অঞ্চলে যে নগর সভ্যতা গড়ে উঠেছে তাকে দ্বিতীয় নগরায়ণ বলা হয়। খ্রিস্ট 600 অব্দ নাগাদ ভারতে দ্বিতীয় নগরায়ণ হয়েছিল। দ্বিতীয় নগরায়ণ হয়েছিল উত্তর ভারতের গঙ্গা নদী উপত্যকায়। অগ্রহার প্রথা কি? গুপ্ত পরবর্তী আমলে অনেক জমি ব্রাহ্মণ মন্দির বা বৌদ্ধবিহারকে দান করা হতো। এই দান করা জমিগুলিকে রাজস্ব বা কর আদায়ের আওতায় পড়তো না। গুপ্তপরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। ব্রাহ্মণরা সাধারণভাবে পারিবারিক পদ্ধতিতে এই জমি ভোগ দখল করতেন। এই সব জমিগুলি নিষ্কর হলেও রাজা কোনো কারণে ব্রাহ্মণদের প্রতি অসন্তুষ্ট হলে দান করা জমি ফেরত নিতে পারতেন। সভা সমিতি বলতে কি বোঝো? বৈদিক যুগে রাজাকে শাসন কাজে সাহায্য পরামর্শ দেওয়ার জন্য সভা ও সমিতি নামে পরিষদ ছিল। সভা বয়স্ক ব্যক্তিদের নিয়ে সভা গড়ে ওঠে। সমিতি গোষ্ঠীর সকলকে নিয়ে সমিতি গড়ে ওঠে। সভা ও সমিতিতে রাজাকে পরামর্শ দেন, যুদ্ধ ও রাজনীতি বিষয়ে আলোচনা হতো। গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? গুরুকুল ব্যবস্থা ছিল প্রাচীন ভারতে এক ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থায় ছাত্ররা বিদ্যা অর্জনের জন্য গুরু বা শিক্ষকের বাড়িতে গিয়ে একসঙ্গে বসবাস করত। এই গৃহ বা গুরুকুল এই ছাত্রদের শুধু পুঁথিগত বিদ্যায় নয় বরং জীবনের সব দিক থেকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার শিক্ষা দেওয়া হতো। এই পদ্ধতিতে গুরু শিষ্যের সম্পর্ক ছিল খুবই গভীর ও সম্মানজনক। ছাত্ররা গুরুর সেবা করত, আশ্রমের কাজকর্মে সাহায্য করত এবং কঠোর নিয়মবর্তিতা মেনে চলত। এই ব্যবস্থার প্রধান উদ্দেশ্য ছিল ছাত্রদের চরিত্র গঠন এবং নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো। 6 দাগে রয়েছে লিখিত প্রশ্নগুলির 4 থেকে 5টি বাক্যতে যে কোনো 5টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 = 15। টিকা লেখো ষোড়শ মহাজনপদ। জৈন ও বৌদ্ধগ্রন্থ থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে ভারতীয় মহাদেশে 16টি মহাজনপদের কথা জানা যায়। 16টি মহাজনপদের অধিকাংশই অবস্থিত ছিল মধ্য উত্তর ভারতের গঙ্গা সিন্ধু উপত্যকায়। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমাক। ষোড়শ মহাজনপদগুলি হল কাশী, কোশল, অঙ্গ, মগধ, বজ্জী, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, সুরসেন, মৎস্য, অসমক, অবন্তী, গান্ধার এবং কম্বোজ। ষোড়শ মহাজনপদে অন্তর্দ্বন্দ্বের ফলে 4টি মগধ, অবন্তী, কৌশল, বৎস মহাজনপদ শেষ পর্যন্ত শক্তিশালী হয়। এদের মধ্যে শেষ পর্যন্ত মগধ বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। মগধের নেতৃত্বে প্রাচীন ভারতে সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল। নেক্সট, মৌর্যদের আমলে সমাজ ব্যবস্থা কেমন ছিল? মৌর্য আমলের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্টিনসের ইন্ডিকা ও অশোকের শিলালিপি থেকে। এক শ্রেণীবিভক্ত সমাজ। মৌর্য সমাজে ধনী ও দরিদ্র শ্রেণী ছিল, তাছাড়া অন্যান্য ভেদাভেদও ছিল। নারীদের অবস্থান। মৌর্য আমলে নারীর অবস্থান ছিল পুরুষের পরে, তবে নারীরা ঘর কন্যার কাজের বাইরেও বিভিন্ন পেশায় যেমন সুতো উৎপাদন, গুপ্তচর বৃত্তি ইত্যাদিতে নিযুক্ত থাকতেন। পেশাভিত্তিক সমাজ। মৌর্য সমাজে বিভিন্ন পেশার মানুষ ছিল, যেমন কৃষক, পশুপালক, শিকারী, ব্যবসায়ী, যোদ্ধা, গুপ্তচর, সচিব বা মন্ত্রী, পর্যটক, ব্রাহ্মণ বা পণ্ডিত প্রভৃতি। টিকা লেখো যুধাশ্রম। আর্যদের সমগ্র জীবন ছিল ছকে বাঁধা 4টি পর্যায়ে: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 1 পয়েন্ট করে ব্রহ্মচর্য। এই পর্যায়ে শিষ্য বা ছাত্ররা গৃহ থেকে পড়াশোনা করত। গৃহস্থ, পড়াশোনার শেষে ছাত্ররা নিজের বাড়িতে ফিরে এসে বিবাহ করে সংসার পালন করত, যা গৃহস্থ নামে পরিচিত। বানপ্রস্থ, এই পর্যায়ে বনবাসী জীবন পালন করতে হতো। 4 সন্ন্যাস, বনে কুটির তৈরি করে বাকি জীবন সেখানে ঈশ্বর চিন্তায় কাটাতে হতো। এই চতুরাশ্রম প্রথা শূদ্র ছাড়া বাকি 3 বর্ণের ক্ষেত্রে চালু ছিল। নেক্সট, নালন্দা মহাবিহার সম্পর্কে টিকা লেখো। ভারতে অন্যান্য প্রাচীন শিক্ষাকেন্দ্রদাতা মহাবিহার ছিল নালন্দা। আকার, আয়তনে, গরিমায় এটি ছিল প্রাচীন কালের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা। গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত নালন্দা মহাবিহারটি প্রতিষ্ঠা করেন। অবস্থান। বর্তমানে বিহারের পাটনা জেলার বিহার শরীফ মহকুমার অন্তর্গত বাখারগাঁওয়ে নালন্দা মহাবিহারটি অবস্থিত। পাঠ্য বিষয় এখানে ইতিহাস, ভূগোল, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা, বৌদ্ধ দর্শন, ব্যাকরণ, নীতিশাস্ত্র, চিকিৎসাবিদ্যা প্রভৃতি বিষয় পড়ানো হতো। 5 শিক্ষা পদ্ধতি। ভারত ও ভারতের বাইরে তিব্বত, চীন, কোরিয়া, জাপান, সুমাত্রা, জাভা, সিংহল প্রভৃতি দেশ থেকে ছাত্ররা এখানে পড়তে আসতো। এখানে বিনা খরচে ছাত্ররা পড়তো। লেখাপড়া শেষ হওয়ার পর ছাত্রদের পরীক্ষায় বসতে হতো। 6 ছাত্র শিক্ষক সংখ্যা। নালন্দায় 10,000 ছাত্র এবং কয়েকশো জন শিক্ষক অধ্যাপক থাকতেন। নেক্সট, এলাহাবাদ প্রশস্তি কি? গুপ্ত বংশের
বিশেষ করে সমুদ্রগুপ্তের ইতিহাস জানার ক্ষেত্রে এলাহাবাদ প্রশস্তি বিশেষ গুরুত্বপূর্ণ। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। প্রশস্তিটি ব্রাহ্মী লিপি ও সংস্কৃত ভাষায় লেখা। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের পূর্বপুরুষদের নাম জানা যায়। এছাড়াও সমুদ্রগুপ্তের আর্যভট্ট, দাক্ষিণাত্য, বিজয় সহ ব্যক্তিগত গুণাবলীর কথা জানা যায়। এই কারণেই এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ। 6. প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা কেন গড়ে উঠেছিল? এক, মৌসুমী বৃষ্টিপাতের অনিশ্চয়তা। ভারতে কৃষির প্রায় 90% বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল, যা প্রায়শই অনিয়মিত ছিল। তাই বৃষ্টির অভাব বা অতিরিক্ত বৃষ্টিপাত থেকে বাঁচতে এবং সারা বছর চাষ করার জন্য জলসেচ অপরিহার্য ছিল। কৃষি উৎপাদন বৃদ্ধি। জলসেচ ব্যবস্থা কৃষকদের সেচযুক্ত জমিতে আরও বেশি উৎপাদন করতে সাহায্য করত, যা খাদ্য নিরাপত্তাকে উন্নত করত এবং অর্থনৈতিক সমৃদ্ধি আনত। 3. গ্রামীণ কর্মসংস্থান। জলসেচ ব্যবস্থায় নির্মিত রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য প্রচুর মানুষের কর্মসংস্থান তৈরি হতো। 4. বিভিন্ন ধরনের জল উৎসের ব্যবহার। প্রাচীন ভারতের শুধু নদী বা বৃষ্টির জলই নয়, বরং কূপ, পুকুর, খাল এবং বাঁধ এর মতো বিভিন্ন জল উৎস ব্যবহার করে সেচ ব্যবস্থা গড়ে তোলা হয়। 5. কৃষিভিত্তিক সমাজ। প্রাচীন ভারতের সমাজ মূলত কৃষিকেন্দ্রিক ছিল, তাই কৃষির উন্নতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হতো। জলসেচ ব্যবস্থায় এই উন্নয়নের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। টিকা লেখো মিনান্দার। আলেকজান্ডারের বিজিত অঞ্চলের মধ্যে ব্যাকট্রিয়ার রাজা ছিলেন মিনান্দার। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। মিনান্দার ছিলেন ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবথেকে বিখ্যাত। ব্যাকট্রীয় উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের কিছু অংশ এবং প্রাচীন গান্ধার ও কান্ধার অঞ্চল তার শাসনাধীন ছিল। বৌদ্ধ গ্রন্থাদি থেকে জানা যায় যে মিনান্দারের রাজধানী ছিল বর্তমান পাকিস্তানের শাকল বা সিয়ালকোট। মিনান্দার বৌদ্ধ ভিক্ষু নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন। মিনান্দার বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত। মিনান্দার গুরু নাগসেনকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন। সেই কথাবার্তা মিলিন্দ বংশ বা মিলিন্দ প্রশ্ন বইতে রয়েছে। বইটি নাগসেন পালি ভাষায় রচনা করেন। মিনান্দারের রাজধানী ছিল বর্তমান পাকিস্তানের শাকল বা সিয়ালকোট। মিনান্দার বৌদ্ধ ভিক্ষুক নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন। মিনান্দার বৌদ্ধ সাহিত্য মিলিন্দ নামে পরিচিত। মিনান্দার গুরু নাগসেনকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন। এই কথাবার্তা মিলিন্দ প্রশ্ন বইতে রয়েছে। বইটি নাগসেন পালি ভাষায় রচনা করেন। টিকা লেখো গান্ধার শিল্প। কুষাণ যুগে গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে যে শিল্পের উদ্ভব ঘটেছিল তাকে গান্ধার শিল্প বলা হয়। খ্রিস্টপূর্ব প্রথম ও চতুর্থ শতকে এই শিল্প বিকাশ লাভ করে। গান্ধার শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হল বুদ্ধমূর্তি। পদ্ম সেনের ভঙ্গিতে সিংহাসনে উপবিষ্ট, ধ্যানরত, অর্ধ নির্মলিন নয়ন, নাসিকাগ্রে নিবদ্ধ দৃষ্টি, অবয়ব সম্পন্ন বুদ্ধের মূর্তি গান্ধারের পর ভারতের অন্য কোনো স্থানে অনুষ্ঠিত হয়নি। বুদ্ধের পাশাপাশি গরুর বা যক্ষের মূর্তি গান্ধার শিল্পে দেখা যায়। গান্ধারের মূর্তি নির্মাণে চুন, বালি, পাথর, পোড়ামাটি, প্লাস্টার অফ প্যারিস, সোনালি বা অন্যান্য কোনো রঙের গাঢ় প্রলেপ ব্যবহার করা হতো। নেক্সট, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? মৌর্য শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল গুপ্তচর ব্যবস্থা। 1. খবর সংগ্রহ। মৌর্য সম্রাটরা প্রথম সাম্রাজ্যের খোঁজ খবর আনতে গুপ্তচরদের কাজে লাগান। 2. নজরদারি। বিদেশি বা অচেনা সন্দেহজনক লোক সবার উপরেই গুপ্তচরদের নজর থাকত। রাজকর্মচারী এমনকি রাজপুত্রেরাও গুপ্তচরদের নজরের বাইরে যেতে পারত না। গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর চলে আসতো সম্রাটের কাছে। গুরুকুল ব্যবস্থা বলতে কী বোঝো? বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা গুরুকুল শিক্ষা ব্যবস্থা নামে পরিচিত ছিল। এই শিক্ষা ছিল ব্যক্তিগত, অর্থাৎ গুরু শিষ্য সম্পর্ক কেন্দ্রিক। বৈদিক যুগে ছাত্ররা গুরুগৃহ বা আশ্রম থেকে বিদ্যা লাভ করত। গুরু যা শেখাতেন ছাত্ররা তা শুনে শুনে মনে রাখত। গুরু শিষ্য সম্পর্ক কেন্দ্রিক এই ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থাকেই বলা হয় গুরুকুল ব্যবস্থা। নেক্সট, 7 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির 8 থেকে 10টি বাক্য উত্তর যে কোনো দুটি, প্রশ্নের মান 5 করে, 5 × 2 = 10।
গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? গুপ্ত আমলের স্থাপত্য শৈলীর পরিচয় দাও। প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষাকেন্দ্র হিসেবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। অশোকের ধর্মের মূল নীতিগুলি লেখো। প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই বড় প্রশ্নের উত্তরগুলো আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা পিডিএফ আকারে আপলোড করি, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 6-এর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা স্টার্ট দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবে, আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে। বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই তোমরা এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখুন। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।